আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি ভয়ার্ত, আমি ভয়ঙ্করী। আমি রক্ত নিয়ে খেলি, রক্ত আমার নেশা, খুন করে আমার পেশা। হা হা হা। তাই তো এই শহরে একটাই নাম চলে, দ্য টেরোরিস্ট সাইক্লোন মেন্টাল মানিক, যার নাম শুনলে সমুদ্রের সমুদ্রের গভীরতায় লুকিয়ে থাকা জলবস্তুগুলো কেঁপে ওঠে। সমুদ্রের ঢেউ স্রোত দুগুণ রূপে রূপান্তর হয়ে সমুদ্রের বুক চিরে এপার চিরে ওপার ঢেউ ভাসিয়ে উথাল পাতাল শুরু করে। ঝড় বাতাস আর তুফান পর্যন্ত তার দমকা হাওয়া কমিয়ে দেয়। আমি সেই মানুষ যার সামনে 100 জন দাঁড়িয়ে থাকলেও আমি একাই 100 জনের সমান। আমার নেই ভয়, আমি ভয়কেই করেছি জয়। আমি রক্ত দেখলে রঙিন হয়ে উঠি, রক্তের নেশায় আমি নিজেকে রাঙিয়ে তুলি, রক্ত নিয়েই আমি খেলতে ভালোবাসি। হা হা হা। আসসালামু আলাইকুম, আমি প্রিয়াঙ্কা। দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য নিয়মিত ভয়েস দিতে পারিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং নিয়মিত ভয়েস করছি। আমাদের এই চ্যানেলে এখন থেকে প্রত্যেক দিন নতুন গল্প দেওয়া হবে, নতুন রূপে, নতুনভাবে, নতুন সাজে। তাই আগের মতো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভয়েসে গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি আশিক। দীর্ঘ একটা সময় আমাদের এই চ্যানেলটা বন্ধ হতে চলেছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আবারও এই চ্যানেলে এখন থেকে নতুন গল্প লেখা হবে এবং যা দেয়া হবে তা নিয়মিত নতুন গল্প দেয়া হবে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে সঙ্গে সাথেই থাকুন। শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল চ্যানেলে আমাদের কণ্ঠে ভয়েস শোনার জন্য আমাদের সঙ্গে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আজকের গল্পটা অনেক বড় একটা ধামাকা নিয়ে আসতে চলেছে, তাই শেষ পর্যন্ত গল্পের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঘন কালো মেঘের আড়ালে ঢেকে গেছে চাঁদের আলো। ফটফটে সুন্দর জ্যোৎস্না আলোয় আকাশের লুকোচুরি খেলার তারাগুলো গেছে মেঘের গভীরে তলিয়ে। মেঘের গভীরতার ভেতরে চাঁদ মামাও লজ্জা পেয়ে নিজের মুখটা লুকিয়ে রেখেছে মেঘের মাঝে। আকাশে হাজার হাজার তারা, একটি মাত্র চাঁদ, যার সৌন্দর্যে ভরা পুরো পৃথিবী দিয়ে ভরা। পৃথিবীর সৌন্দর্য বড়ই অদ্ভুত, বিচিত্রময়। এই সৌন্দর্য গভীর রাতে কেউ যদি আকাশের দিকে তাকিয়ে নিমেষে তার টেনশন দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। নিজেকে তো হাজার ব্যস্ততায় ব্যস্ত রেখেছি, গভীর রাতে উঠে আকাশের দিকে তাকালে মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখলে মন জুড়িয়ে যায়। সময়টা বেশি না, প্রথম সন্ধ্যা হতে শুরু করেছে। এখনো মানুষ নিজ নিজ কর্মস্থল থেকে নিজেদের বাড়ির গন্তব্যে ছোটাছুটি করছে। আকাশে দৌড়াদৌড়ি করছে হাজারো কালো মেঘগুলো, কালো আবরণে নিজেকে রঙিন করে নিয়েছে। যেন অনেক দিন রাগ প্রতিশোধ নিবে বজ্রপাতের মাধ্যমে মেঘগুলো চতুর্পাশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অন্ধকারে ধেয়ে আস্তে আস্তে শুরু করেছে সন্ধ্যাবেলাতে। অন্ধকার সে যেতে শুরু করেছে পুরো সন্ধ্যাবেলা। ধীরে ধীরে মানুষের গুণাগুণ, পশু পাখির কিচিরমিচির, যানবাহনের চলাচল কমতে শুরু করেছে। মুক্ত হতে শুরু করেছে শহরের এই দূষিত পরিবেশটা। মন জুড়িয়ে যাবে এমন নিস্তব্ধতায় পৃথিবীতে। কথা বলতে বলতে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, ভীষণ ভয়ঙ্করভাবে তার প্রতিক্রিয়া দিচ্ছে। যেন হাজার হাজার ভোল্টের প্লাস মাইনাস এক জায়গায় হলে যেভাবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়, ঠিক সেইভাবে যেন আকাশটা তার বজ্রপাতে সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। ঘড়ির কাঁটায় সময় বেড়েই চলেছে। আবহাওয়া অফিস থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছে নিজ নিজ কর্মস্থল থেকে নিজের সুরক্ষিত স্থানে অংশ নেওয়ার জন্য। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, দমকা হাওয়ায় যেন সবকিছু পুড়িয়ে নিয়ে যাচ্ছে। গাছপালাগুলো ভেঙে পড়তে শুরু করেছে। আকাশটা ভীষণভাবে বজ্রপাতে শব্দ দূষণ করছে। শব্দ দূষণ তার শব্দ দূষণে যেন পরিবেশের মধ্যে থাকা বড় বস্তুগুলো বারবার চিৎকার দিয়ে ওঠে। ঘরের বাইরে যেন জায়গায় আছে সবাই যেন কলেজে কাঁপতে শুরু করেছে। গত কয়েক বছর এরকম ঝড়ের সম্মুখীন হয়নি কেউ, কিন্তু হঠাৎ এরকম ভয়াবহ তাণ্ডব দেখে আতঙ্কে আছে পুরো দেশবাসী। বিদ্যুৎ চলে গেছে, চতুর্পাশে গাছপালা ভেঙে পড়তে শুরু করেছে, বৃষ্টির গতিবেগ শুরু হয়েছে। শিলাবৃষ্টিতে যেন পরিবেশ কেঁপে উঠেছে। কৃষকদের মাঠ ভরা সবুজ আবরণে ছেয়ে যায় প্রকৃতির দুর্যোগ। ফসলগুলো নষ্ট হতে শুরু করেছে। গাছের মগডালে বসা করা কোয়েলের ময়না, টিয়া, শালিক, চড়ুই সবারই কর্মস্থ ভেঙে পড়েছে। আকাশটা এত জোরেই বিদ্যুৎ চমকাচ্ছে যে তার বজ্রপাতে মানুষ বিছানায় ভয়ে পিঠ লাগাতেও পারে না। তার বিজলিরে
দিনের আলোর গভীর রাত জ্যোৎস্না আলোতে পরিণত হয়েছে। সমস্ত মানুষ যখন এরকম পরিশেষে নিজেকে ভয়ে গুছিয়ে নিয়ে পরিবারের সাথে এক জায়গায় দল বেঁধে আছে, ঠিক তখনই বন্ধ রুমের একটি দরজা কড়কড় শব্দে খুলতে শুরু করেছে। চারিদিকটা অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশটা যেন ভয় থেকে ভয়ে অন্তরে রূপান্তরিত হয়েছে। চারিদিকে বিদ্যুৎ চলে গেছে, কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। রুমের দরজা খুলতেই রুমের ভেতর থেকে একটা বহমান বাতাসের দমকা হাওয়া যেন আবদ্ধ চেয়ারে বেঁধে রাখা ব্যক্তিটার শরীরটাকে নড়া দিয়ে ওঠে। শরীরের লোমগুলো যেন মুহূর্তের মধ্যেই খাড়া হয়ে যায়। বুকের স্পেন থর যেন বেড়ে যায়। হার্টবিট যেন রক্তের সাথে দ্রুত চলাচল করতে শুরু করেছে। গুটি গুটি পায়ে রুমের ভেতর প্রবেশ করে মাথার ওপর 30 ওয়াল্টের লাল থেকে হারালের হলদে বাতিটা জ্বলে ওঠে। আচ্ছা আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো রুমটা। মাঝে মধ্যে আকাশের ভয়ঙ্কর সেই বিদ্যুতের আলোয় ভয়ঙ্কর সেই ব্যক্তিটাকে দেখে চেয়ারে বাঁধা থাকা ব্যক্তিটার কলিজার পানি শুকিয়ে যেতে শুরু করেছে। ভয়ে চোখগুলো ঝাপসা হয়ে আসতে শুরু করেছে। ভয়ঙ্কর আকৃতির এই মানুষটাকে দেখলে যে কেউ যে প্যান্টটা নষ্ট করে ফেলবে। সামনে দাঁড়িয়ে থাকা ভয়াবহ অচেনা অপরিচিত এক আগন্তুক দাঁড়িয়ে থাকলে এমনিতেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সেখানে কিনা ভয়ঙ্কর আকৃতির কুৎসিত এই চেহারার মানুষটা অস্ত্র হাতে রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ হঠাৎ চোখের সামনে এমন কিছু দেখলে নিমেষেই স্ট্রোক করে ফেলবে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা মানুষটার গলা ভয় কোনো আওয়াজ বের হয় না। তারপর খুব কষ্ট করে কণ্ঠে কিছু একটা ভেসে আসে। কে তুমি? আমাকে এখানে কেন তুলে এনেছো? আমি কি ক্ষতি করেছি তোমার? কি চাই আমার কাছে? হঠাৎ করে রুমের মধ্যে কণ্ঠস্বর শুনতে পেয়ে আগন্তুকটা যেন এক ভয়ঙ্কর হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যেন আকাশ পাতাল সমুদ্র নদী নালা খাল বিল প্রবাহিত বহমান বাতাস পর্যন্ত তাদের অস্তিত্ব নাড়া দিয়ে দ্বিগুণ রূপে আকাশে বজ্রপাত করছে। জোর করে কেঁপে ওঠে পুরো বিল্ডিং জুড়ে রুমটা। চতুর্পাশে হাসির আড়ালে দেওয়ালগুলো যেন ধসে পড়তে শুরু করেছে। এতটাই কুৎসিত বিকট আওয়াজে হেসে চলেছে সেই আগন্তুকটা। এখন তো একটা তার মায়াবী কণ্ঠে মুচকি এসে সিগারেট জ্বালিয়ে চেয়ারের উপর বসে পায়ের উপর পা রেখে বলে ওঠে, তোর মৃত্যু চাই। হঠাৎ করে আগন্তুক তার মুখ থেকে ভেসে মৃত্যুর কথাটা শুনে সামনে বসে থাকা মায়াবী যেন মেয়েটার মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে ওঠে। বয়ে যেন গলা শুকিয়ে কান্না করার আগেই চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। বাইরে এখনো প্রচণ্ড আকাশ বারবার চিৎকার করছে। শিলাবৃষ্টিতে পরিবেশটা যেন বহমান বাতাসে প্রবাহিত হয়ে চলেছে। মেয়েটার শরীরের লোমগুলো ভয়ে খাড়া হয়ে গিয়েছে। শরীরে এখনো বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক অত্যাচার করা হয়েছে। মেয়েটাকে আনতাম করে তারা নরম সুরে নাচিয়ে গোলাপি রঙে দুই ঠোঁট নাড়িয়ে আগন্তুকটার উদ্দেশ্যে বলে, আমার কাছে তোমার কি চাই? কেন তুলে এনেছো আমাকে? আমি কি অন্যায় করেছি তোমার সাথে? মেয়েটার মুখের আগন্তুকটা এই কথা শুনে আবারও হেসে ওঠে। কিছুক্ষণের মধ্যে প্রায় কয়েকটা সিগারেটের অংশ নিচে ফেলে রেখেছে। সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিয়েছে সেই চার দেওয়ালের মাঝে। পরিবেশটা যেন বিষাক্ত হয়ে উঠেছে সিগারেটের গন্ধে। যেন বারবার বিষ লুকিয়ে আছে বন্ধ রুমটাতে। মেয়েটার আর্তনাদ ও চিৎকার যেন পৃথিবীর বুকে থাকার হাজারো মানুষ শুনতে পায় না, কারণ বৃষ্টির গতিবেগ আরও দমকা হাওয়ায় যেন মিলে যায় তার চিৎকার। এখন তো একটা নিজের ভেতর থাকা সিগারেটের ধোঁয়াগুলো মেয়েটার মুখে উড়িয়ে দিয়ে নিজের ঠোঁট দুটো মেয়েটার কানের কাছে এনে আলতো স্বরে বলে ওঠে, কারণ তোর মৃত্যু আমার কাছে খুবই জরুরি। তোর মৃত্যু আমাকে পৌঁছে দেবে আমার সফলতার কাছে, তাই তোকে আমার সাথে মরতে হবে। এখন আবারও তার মুখে মৃত্যুর কথা শুনে শুকনো কয়েক ঢোক গেলে শুকিয়ে গেছে গোলাপি রঙের ওর দুটো একেবারে চুপসে গেছে। এটা আবার বলে ওঠে, আমাকে মেরে তোমার লাভ কি? প্লিজ আমাকে যেতে দাও। আগন্তুকটা মেয়েটার মুখে এই কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেয়েটার চতুর্পাশে ঘুরতে থাকে। হঠাৎ করে মেয়েটার দুই কাঁধ নিজের হাত রেখে চাপ দিয়ে বলে ওঠে, হ্যাঁ যেতে দিব, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। এখন তো তাই কথা বলার পর নিজের ঠোঁট দুটো গোলাপি রঙের পাপড়ির মতো আকর্ষণীয় সেই ঠোঁট দুটোর মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কামড় দিতে থাকে। মেয়েটার ঠোঁটের মাঝখানে মেয়েটির ব্যথায় কুকড়ে ওঠে, ছটপট করতে থাকে। ঠোঁট থেকে রক্ত বেরোতে শুরু করেছে। সেই রক্তগুলো পর্যন্ত চুষে খেতে শুরু করেছে আগন্তুকটা। এরপর নিজের ঠোঁটের ছোঁয়া দিতে থাকে মেয়েটার ঘাড়, কান, গলায়, বুকে। এমন একটা স্পর্শে যেন বারবার কেঁপে উঠছে মেয়েটার শরীরটা। মেয়েটার পরনে তেমন কিছুই নেই, সারা শরীরে রক্ত জমাট বেঁধে আছে, যেন মেয়েটাকে বেধরমভাবে পেটানো হয়েছে। এটার পরনে সাদা রঙের টি শার্ট, তার ভেতরে দামি একটা অন্তর্বাস, পরনে ছোট্ট একটা প্যান্ট, অনেক মার মেরেছে।
এখনও শরীরে আঘাতের চিহ্ন, রক্তগুলো জমাট বেঁধে আছে। আগন্তুকটা মেয়েটা দেওয়ালের সাথে বেঁধে ফেলে পরনে থাকা টি শার্টটা ফ্লোরে ফেলে। এরপর বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত নিজের ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকে। জমে থাকা শরীরের মধ্যে রক্তগুলো নিজের জিহ্বা দিয়ে চেটে নিতে শুরু করেছে। আগন্তুকটার পরনে থাকা টি শার্টটা নিজে খুলে ফেলে। অর্ধ উলঙ্গ হয়ে যায় আগন্তুকটা, সাথে মেয়েটাকেও করে ফেলে। দুজনের শরীরেই কিছু নেই, এটা শরীরটা কাঁপছে। লোভনীয় দৃষ্টিতে আগন্তুকটা এগিয়ে যেতে শুরু করেছে মেয়েটার দিকে। হঠাৎ করে পেছন থেকে গিয়ে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে মেয়েটাকে। সারা শরীরে মেয়েটার স্লাইড করতে থাকে। আগন্তুকটার প্রত্যেকটা স্পর্শ যেন মেয়েটার শরীরটাকে কাঁপিয়ে তোলে। মেয়েটা সহ্য করতে না পেরে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মেয়েটার আর্তনাদ আর কান্না যেন সহ্য হচ্ছে না আগন্তুকটার। তাই মেয়েটাকে ছেড়ে দিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে চোখগুলো যেন ঝাপসা রাস্তায় শুরু করেছে মেয়েটির। আগন্তুকটা রেগে গিয়ে নিজের চোখগুলো লাল রক্ত বর্ণ করেছে। মেয়েটার চোখের সামনে মেয়েটার মুখের ওপর সাপ করে দেয়। সারা শরীর ভিজে যায়। খক খক করে কেসে ওঠে মেয়েটা। এর পাশে পড়ে থাকা ব্লেড হাতে নিয়ে একের পর এক আঘাত করতে থাকে মেয়েটার শরীরে। কিছু মিনিট যাওয়ার পর বিছানার উপর মেয়েটাকে ফেলে দিয়ে জোর করে মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আগন্তুকটা। মেয়েটার সারা শরীর কামড়ে কামড়ে খেতে থাকে। মেয়েটা ব্যথায় চিৎকার করছে, ছটফট করছে। তার চিৎকার আর্তনাদ বাইরে যায় না। মেয়েটার শরীরে ক্ষত বিক্ষত করে ফেলেছে কামড়ে কামড়ে। শরীরের কয়েক জায়গায় মাংস তুলে ফেলেছে। মেয়েটার লজ্জাস্থানে নিজের মুখ ও দাঁত দিয়ে চিড়ে ফেলেছে। মেয়েটার একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে, যেন শরীর থেকে আত্মাটা পালিয়ে যায় দূর আকাশে। সাধারণত বিছানা চাদরটা মুহূর্তের মধ্যেই রক্তে রঞ্জিত হয়ে ওঠে। সরাসরি থেকে রক্ত বের হতে থাকে। নিজের চাহিদা পূরণ করে মেয়েটার ওপর থেকে উঠে পড়ে আগন্তুকটা। মেয়েটা ব্যথায় বিছানার ওপর ছটফট করতে থাকে কলাকাটা মুরগির মতো। টেবিলের ওপর ফোনটা হাতে নিয়ে কল করতেই দরজার বাইরে একজন এসে দাঁড়ায়। দরজা খুলতে রুমের ভেতর একটা ব্যাগ আর কিছু সরঞ্জাম রেখে বিছানার দিকে তাকাতেই ছেলেটার চোখ কপালে উঠে যায়। মুহূর্তে এই দৃশ্য দেখে কারণ থেকে শুরু করেছে, কারণ ছেলেটা কোনো কথা না বলে রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। আগন্তুকটা তার রক্ত মাখা ঠোঁটে মুচকি হাসে। এক চিলতে হাসি ফুটে ওঠে, যে হাসিতে লেখা আছে হাজারো ঘৃণা, হাজারো প্রতিশোধের এক নেশা। কেননা ঘৃণা থেকেই তো সৃষ্টি হয় প্রতিশোধের একটি একটি করে বড় নেশা। অর্ধ উলঙ্গ অবস্থায় মেয়েটাকে বিছানার ওপর ফেলে রেখেছে আগন্তুকটা। মুখে এক চিলতে হাসে। নিজের সিগারেট টেনে মেয়েটার মুখের ওপর সিগারেটের অংশটা দেয়। মুহূর্তের মধ্যে মেয়েটার মুখের ভেতর পড়ে যায়। আগন্তুকটা বাকি সিগারেটের অংশ টেনে মেয়েটার ঠোঁটে ডুবিয়ে দেয়। ধোঁয়া টুকরো ছেড়ে দেয় মেয়েটার মুখের ভেতর। মেয়েটা কেসে ওঠে, হেসে ওঠে আগন্তুকটা আর বলে ওঠে, আমার সাথে প্রতারণা, আমার সাথে চলো না। আমি হিংস্র, আমি ক্ষুধার্ত, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ। তাণ্ডব, রক্ত আমার নেশা, খুন করো আমার পেশা। হা হা হা। মেয়েটা কথা বলতে পারে না। মানুষটার হাসিতে যেন পুরো রুমটা ভয়ে কেঁপে ওঠে। কোনো কথায় ছাড়াই আগন্তুকটা মেয়েটার বুকের ওপর উঠে বসে বুকের ওপর পা রেখে বলে ওঠে, সত্যি করে বলো, মাসুম আর ইরাকে কোথায় পাবো? এটা চোখের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। পেটের ওপর বসে আগন্তুকটা বুকের ওপর পা রাখে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, কষ্ট হচ্ছে কথা বলতে। তারপর আলতো কণ্ঠে বলে ওঠে, তারা বর্তমানে রাঙামাটিতে আছে। কথাটা বলতে শেষ করতে পারেনি, তার আগে আগন্তুকটা নিজের মুখ দিয়ে মেয়েটার মুখের ভেতর জিহ্বাটা বের করে এনে পাশের বক্স থেকে একটা ধারালো কাছে দিয়ে জিহ্বাটা কেটে ফেলে। গল গল করে মুখ থেকে রক্ত বের হতে থাকে। আর সেই রক্তই আগন্তুকটা পেন ভরে খেতে থাকে। ভয়ঙ্কর এই রক্তাক্ত হয়ে ওঠে পোশাক। রক্তের নেশায় মরিয়া হয়ে যায়। রক্তেই যেন তার নেশা। খুন করা হয়ে গেছে তার পেশা। খুন করার রক্তের নেশায় তৈরি করেছে নিজেকে মানিক মিয়া। এরপর সারা শরীরে ছুরির আঘাত করতে থাকে। সারা সাথে কাচের গুঁড়ো এবং লবণ, লাল মরিচের গুঁড়ো একত্রে মিশ্রণ করে মেয়েটার ক্ষত বিক্ষত শরীরের গুলোতে ঢালতে থাকে। মেয়েটার মুখের ভেতরেও গুঁড়ো ঢুকিয়ে দিয়েছে। মেয়েটার সারা শরীর যেন জ্বলতে শুরু করেছে। মাথার মধ্যে যেন আগুন ধরে গেছে। চিৎকার করেও করতে পারে না। চিৎকার সহ্য করতে নীরবে চোখের পানি ঝাড়ছে, গড়িয়ে চোখের কণা দিয়ে। এরপরে পাশে একটা গরম ছুরি মেয়েটার যৌনাঙ্গের ভেতর ঢুকিয়ে দিয়ে লজ্জাস্থানগুলোকে কেটে ফেলে। মেয়েটা গরুর মতো ছটফট করতে থাকে, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আত্মাটা অদৃশ্য হয়ে দূর আকাশের মধ্যে উদ্দেশ্যে পাড়ি জমাতে চলে যায়। আগন্তুকটা হেসে ওঠে, প্রাণ খুলে আসে থাকে। তার হাসিতে যেন পুরো বাড়িটা কাঁপতে থাকে। ধীরে ধীরে বৃষ্টির প্রবাহমান কমতে শুরু করেছে। পরিবেশটা হঠাৎ করে শান্ত করেছে। ঘন কালো মেঘ আবরণ সরিয়ে দুই একটা তারা আবারও দেখা যাচ্ছে চাঁদের কিরণ। আগন্তুকটা নিজের পরনের একটা শাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে প্রায় বন্দুক হাতে বেশ কয়েকটি মানুষ দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বাইরে আসতেই সবার মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ে। কেউ ভয়ে মাথা উঁচু করতে পারে না সেই ভয়ঙ্কর চেহারা দিকে। আগন্তুকটা বলে ওঠে,
জামিল লাশটাকে উলঙ্গ অবস্থায় কলেজের সামনের গেটে উল্টো করে ঝুলিয়ে রাখবি। আগন্তুকটা সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে যায় ব্যালকনিতে। সেখানে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। এদিকে জামিলও বেশ কয়েকজন লাশটাকে নিয়ে বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য। চারদিকটা কাদা পানিতে একাকার, সবেমাত্র বৃষ্টি কমেছে। রাত বাজে 2:30। আকাশে মেঘের আবরণ কেটে চাঁদের কিরণ আবার মেলার সাথে এক জলসা বসেছে। আগন্তুকটা ডুব দেয় নিজের সেই সুন্দর কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে অতীত জীবনে। চলুন না আমরাও শুনে আসি সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরিচিত অপ্রকাশিত ভয়ঙ্কর আকৃতির এই মানব কেন এরকম করল নিরমভাবে অসহায় একটি মেয়েটিকে। এটা ছিল সোমবার। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা পরিবেশ যা মন ছুঁয়ে দেওয়ার মতো। কোনো অসুস্থ মানুষ এরকম পরিবেশ পেলে মুহূর্তেই সুস্থ হয়ে যাবে। সকালবেলা ছাত্রছাত্রীগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি কিংবা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে রাস্তার মাঝে। তাদের মধ্যে মানিকও বের হয়েছে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ রাস্তার মাঝে বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশে নেই কোনো মেঘ, তারপরে বিনা মেঘে বৃষ্টি বর্ষণ। বাইক নিয়ে দাঁড়িয়ে আছে জ্যামে, আটকে গেছে অসংখ্য গাড়ি। হঠাৎ করেই মানিকের পাশের একটি স্কুটি এসে থামে। পাশে তাকাতেই মানিক খাওয়া হয়ে যায় সুন্দর একটা নারীকে দেখে। অপর লোক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্যরকম চাহনিতে। এটা চোখ দুটো টানা টানা, ঠোঁটটা লাল গোলাপের পাপড়ির মতো, গালগুলো পাকা টমেটোর মতো, বিদেশিদের মতো উজ্জ্বল ফর্সা দপধপে, দুধে আলতা গায়ের রং। বৃষ্টির ফোঁটাতে তাকে এক পরী লাগছে। রাস্তার অধিকাংশ ছেলে তার দিকে তাকিয়েছে। মেয়েটা দেখতে যেন রূপকথার এক গল্পে পড়ি, যার প্রেমে আমরা সবাই পড়ি। চোখের পলক ফেলছে না ছেলেটা, তাকিয়ে আছে হাঁ করে। মেয়েটা লজ্জা পেয়ে সিগন্যাল বাজিয়ে জিজ্ঞেস করে চলেছে, তাকিয়ে দেখছো কি? তারপর ছেলেটার নেই কোনো হুঁশ। মেয়েটা এবার ছেলেটার গালে হালকা করে স্পর্শ করতে ছেলেটা কেঁপে ওঠে। মেয়েটার ছোঁয়াতে স্বপ্নের মতো জগৎ থেকে বের হয়ে আসে। সামনে তাকিয়ে দেখতে পায় সিগন্যাল অন হয়ে গিয়েছে। পিছনে অনেক গাড়ি হর্ন বাজছে। পাশে তাকিয়ে দেখে মেয়েটা চলে গেছে, তাকে ছেড়ে অনেক পথ এগিয়ে। ছেলেটা সেখানে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দেয়, রওনা দেয় ভিজতে ভিজতে কলেজের উদ্দেশ্যে। এখনো বৃষ্টি পড়ছে। আনন্দে উল্লাসে বারবার চোখের সামনে সেই মেয়েটির ছবি ভেসে আসছে। ভিজতে ভিজতে ছেলেটা ভার্সিটির গেটের সামনে আছে। গেট দিয়ে কলেজের ভেতর প্রবেশ করে বাইকটা ইনস্টল করে ক্যান্টিনে গিয়ে বসতেই দেখতে পায় সেই মেয়েটি আড্ডা দিচ্ছে কিছু মেয়ের সাথে। ছেলেটা তাকিয়ে আছে। হঠাৎ করেই মেয়েটিকে খেয়াল করে। বিরাদিদের একটি ছেলে তাকিয়ে আছে, তাই মেয়েটি বলে ওঠে, কি রে এরা, তোর দিকে এই ছেলেটা এইভাবে তাকিয়ে আছে কেন? যেন তোকে খেয়েই ফেলবে। মেয়েটা এবার সিনেমার হিরোদের মতো স্টাইলে চুলগুলো ঘুরিয়ে মাথাটা ঘুরিয়ে মুচকি এসে তাকিয়ে দেখতে পায় রাস্তার সেই ছেলেটা। তাই মুচকি হেসে ইরা নামের মেয়েটাকে বলে ওঠে, কোন ছেলেটার কথা বলছিস? ওই ছেলেটার কথা বলছিস? ছেলেটা তো মনে হয় পাগল, দেখছিস না কিভাবে তাকিয়ে আছে। দাঁড়া, ছেলেটাকে দিয়ে একটু মজা করি। কেমন হয় ওকে নিয়ে একটু মজা করলে? বুঝলাম না তোরা কিরকম মজা করবি ওর সাথে? আর ছেলেটা তো দেখতে বেশ সুন্দর। আচ্ছা দাঁড়া, দেখতে থাক, ওর সাথে একটু মজা করি। সবাই হেসে ওঠে। ছেলেটা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানিক নামের ছেলেটা এরকম অবস্থা দেখে তাদের বন্ধুর মধ্যে রায়হান বলে ওঠে, কিরে বন্ধু, তোর হঠাৎ করে কি হলো? কোন দেশে হারিয়ে গেলি? তোর শরীরটা এখানে, তাহলে তোর মনটা কোথায় ওইদিকে? সবাই এই কথা শুনে হেসে ওঠে। মানিক লজ্জায় পড়ে যায়। এরই মধ্যে লিমা নামের একটা মেয়ে সেখানে এসে বলে ওঠে, এই ছেলে, তুমি আমার বান্ধবীকে ডিস্টার্ব করেছো? তোমার আজকে খবর আছে। তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছি আমরা। এই কথা শুনে চমকে যায় মানিক। অবাক হয়ে যায় তার সকল বন্ধু বান্ধব। মানিক হাঁ করে তাকিয়ে আছে, আমতা করে বলে ওঠে, মানে কোন মেয়ে? কেন, রাস্তায় যখন সিগন্যালে দাঁড়িয়েছিলেন তখন আমার বান্ধবীর দিকে তাকানোর কথা ভুলে গেলেন? মানিক এই কথাটা শোনার সাথে সাথেই লজ্জায় পড়ে যায়। লিমা বলে ওঠে, আমার বান্ধবী আপনাকে ডাকছে, চলুন। তারপর মেয়েটা চলে যায়। মানিক সেদিকে তাকিয়ে আছে। ওর বন্ধুরা মানিককে নিয়ে হাসাহাসি করছে। রায়হান বলে ওঠে, কিরে বন্ধু, যে ছেলে কিনা মেয়েগুলোর দিকে তাকাতো না, সেই ছেলে কিনা সিগনালে দাঁড়িয়ে মেয়েকে চোখ মারছিস? যা বন্ধু, শুভকামনা থাকলো। মানিক সেখানে ভয়ে যেতে চায় না। বন্ধু বান্ধবদের ধাক্কা ধাক্কিতে সেখান থেকে যেতে বাধ্য হয়। সেখানে গিয়ে দাঁড়াতেই ইরা নামের মেয়েটা বলে ওঠে, কি হ্যান্ডসাম বয়, আমাদেরকে রাস্তায় এইভাবে তাকিয়েছিলে কেন? তুমি জানো আমি কে? এ মানে? কি মানে করছো? কথা বলতে জানো না? না মানে আসলে আপনি খুব সুন্দর। শুধু এতটুকুই? সবাই মিলে হেসে ওঠে। মানিক লজ্জায় পড়ে যায়। সেখান থেকে এক মুহূর্তে দেরি না করে চলে যায়। এরা সকলে হেসে যাচ্ছে। এরা হচ্ছে ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপবতী, গুণবতী। বর্ণনা দিতে গেলে গল্পটা এই যে শেষ করা যাবে না। যে যার মতো নিজ নিজ ক্লাসে যাবার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রত্যেকটা ক্লাসে স্যার চলে গেছে। স্যার বোর্ডে কিছু একটা লিখছে। সবার বাইরে থেকে কেউ একজন বলে ওঠে, স্যার আমরা কি ভেতরে আসতে পারি?
ক্লাসের মাঝখানে হঠাৎ করে এমন কারো কণ্ঠস্বর শুনে সবাই মাথা উঁচু করে তাকায়, দেখতে পায় তার বান্ধবীগুলো বাইরে দাঁড়িয়ে আছে। স্যার এটা দেখে বলে ওঠে, আরে ইরা, ভিতরে আসো আর নিজের সিটে গিয়ে বসো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। এরপর স্যার একটা বীজগণিত সূত্র বোর্ডে লিখতে থাকে। প্রায় ক্লাস শেষের দিকে সবার নাম প্রেজেন্ট করে বীজগণিতের সূত্রটা খাতায় তুলে নিতে বলে তার সেখান থেকে চলে যায় সহকারী অফিস কক্ষে। ছাত্রছাত্রীরা আবার ক্যান্টিনে চলে যায়, যে যার মতো করে আড্ডা দিচ্ছে। কেউ কেউ বই পড়ছে, কেউ কেউ ফোন টিপছে, কেউ আবার গল্প করছে কলেজ লাইফ টাইমে। এখানে সবাই স্বাধীন। ভার্সিটির লাইফ যেমন প্যারাও তেমনই স্বাধীনতা। ভার্সিটির মাঠে সবাই বসে আছে, যে যার মতো ব্যস্ততায় সমান পার করছে। এমন সময় ভার্সিটির মাঠ পেরিয়ে ভার্সিটির মাঝে পরপর বেশ কয়েকটা বাইক এসে থামে। বাইকের ওপর থেকে নামে তানভীর ও সিদ্দিক। ভার্সিটির মাঠে সবার সামনে প্রকাশ্যে সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিয়ে মুচকি হেসে বলে ওঠে তানভীর। সবাই কান খুলে তানভীরের কথায় মনোযোগ দিয়ে শোনে। তানভীর হচ্ছে এই শহরের গডফাদার, মেহেদির ছোট ভাই। যত প্রকার অপরাধ আছে সব টাইম করে এই শহরে তানভীর ও তার বড় ভাই মেহেদি পুলিশের ধরতে পারে না। এই কারণ ওপর থেকে তাদেরকে কেউ প্রোডাকশন করে, যার কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেও তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। যার কারণে তাদেরকে জেলের ভেতর ঢুকালেও তারা বের হয়ে আসে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না। সিদ্দিক বলে ওঠে, শুধু তাই নয়, যেদিন ভাই আমাদের কলেজ আসবে সেদিন আমাদের হল প্রোগ্রামে বাইরের মানুষের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে। আর সেখানে আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েগুলোকে ভাইয়ের সামনে আসতে হবে। যারা আপত্তি করবে তাদের দিয়ে ভাইয়ের একটা সুন্দর মুহূর্তের রাত কাটানোর ব্যবস্থা করে দেওয়া হবে। কথাটা বলে তারা প্রিন্সিপালের কেবিনে শুমে চলে যায়। সেখানে গিয়ে কোনো অনুমতি ছাড়াই বসে পড়ে। প্রিন্সিপালের কোনো কিছু বলতে পারে না। এরপর পা রেখে বসে প্রিন্সিপালের সামনে সিগারেট জ্বালিয়ে মনের সুখের সিগারেটগুলো টেনে উড়িয়ে দেয় প্রিন্সিপাল। কখন এই দৃশ্য দেখে তাকিয়ে আছে মানিক কিছু বলে না, চুপচাপ সব কিছু দেখে চলেছে। এখানে হচ্ছেটা কি বুঝতে পারছে না। সে কে বা এই মেহেদি সেটা জানার জন্য সে তার বন্ধু রায়হানকে জিজ্ঞেস করে, রায়ান, কে এই ছেলেগুলো? কি এদের পরিচয়? এরা কিসের কথা বলছে? কে মেহেদি? আর কেনই বা তার মন জয় করতে হবে সকলকে? মানিকের মুখে এই কথা শুনে তার বন্ধুগুলো সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। মানিকরা আজকে এই কলেজে সবেমাত্র 2 দিন হয়েছে ভর্তি হবার। আগে জাপানে লেখাপড়া করতো, সেখান থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। এখন থেকে নিজেদের দেশে পড়ালেখা করে কিছু একটা করবে। বাবার পাশে ব্যবসার পাশাপাশি এই দেশের জনগণের জন্য কিছু একটা করবে। এই প্রোগ্রাম করে জাপান থেকে ফিরে এসেছে মানিকের কথা শুনে রায়হান ও তার বন্ধুরা বলে ওঠে, আরে বেটা, কি বলিস তুই এখনো মেয়েটিকে চিনিস না? কালো ধনিয়ার যে গডফাদার, যার হাজার হাজার কোটি টাকার কালো ব্যবসা আছে, যে সব সময় অবৈধ ব্যবসা করে শহরে বিভিন্ন ভার্সিটিতে, আর তুই কিনা তাকেই চিনিস না? কথাটা শোনার সাথে সাথে এক চিলতে মুখে হাসি ফুটে ওঠে মানিকের। যাওয়া জানা মানে আবার বলে ওঠে, তাহলে প্রশাসন পুলিশ কিছুই করতে পারছে না। এবার সেটা তো তারা রাজত্ব করে চলেছে, আর তোরা সবসময় মুখ বুজে সহ্য করছিস। কিছু করার নেই বন্ধু। যদি ওর বিরুদ্ধে আজকে কথা বলি, কালকে আমার লাশ রাস্তায় পড়ে থাকবে, কিংবা আমার পরিবারের কাউকে নিরুদ্দেশ করে দেবে। তাই ভয়ে কেউ এর প্রতিবাদ করেনি। মানিক সব মন দিয়ে শোনে, মুচকি একটা হাসি দেয়। তারপর প্রিন্সিপালের কেবিনের উদ্দেশ্যে রওনা দেয়। জানলার পাশে দাঁড়িয়ে আছে মানিক। ভেতরে কথা বলছে তানভীর ও সিদ্দিক। প্রিন্সিপাল স্যার কিছু বলে ওঠার আগেই তানভীর বলে ওঠে, এই প্রিন্সিপাল, শোন, তোর এখানে আগামীকাল হয়তো আসতে পারে, তাই একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর। আর হ্যাঁ, কালকে বইয়ের নামে এখানে প্রায় 1 ট্রাক বাক্স এবং মাদক জাতীয় এবং আসবে, যেগুলো আমাদের গোডাউনে নেওয়া সম্ভব না। তাই মালগুলোকে কলেজের ভেতরে রাখতে হবে। এখান থেকে আমাদের ছেলেপেলে এগুলো চারিদিকে মাল ছড়িয়ে দেবে। সবটাই বাইরে থেকে দেখছে মানিক। এমন সময় প্রিন্সিপাল স্যার টেবিলের উপর বাড়ি মেরে বলে ওঠে, এটা কোনো গুন্ডার আড্ডাখানা নয় যে এখানে গুন্ডাদের কথা মতো আমাকে কাজ করতে হবে। এটা একটা প্রতিষ্ঠান, আর এখানে আমি এসব ক্রাইম হতে দিতে পারি না। কথাটা শুনে উঠে দাঁড়ায় তানভীর। কোমর থেকে বন্দুকটা বের করে প্রিন্সিপালের মাথায় ঠেকায়। প্রিন্সিপাল ভয়ে চুপসে যায়, তবুও নিজের মনের সাহস রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। তানভীর বলে ওঠে, যাই হয়ে যাক, আমি কখনো আমার প্রতিষ্ঠানের সাথে দুর্নীতি করতে পারবেন না। এখানে ছেলে মেয়েগুলো মানুষ হতে আসে, তোমাদের মতো অমানুষ না।
এই কথা শুনে তানভীর প্রিন্সিপালের গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এই দৃশ্য বাড়ি থেকে দেখে মানিক কিন্তু নিজেকে কন্ট্রোল করে, কেননা এখন শুরু করলে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে একটু নিজের হাতটা নামিয়ে রাখে। থাপ্পড় খেয়ে প্রিন্সিপাল লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। সিদ্দিক বলে ওঠে, তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর একটা যুবতী মেয়ে আছে যেটা দেখতে অসাম। তাকে নিয়ে খেলতে আমাদের অনেক ভালো লাগবে। ভাবছি সেদিন সুমন ভাইকে তোর মেয়েটাকে গিফট করব। প্রিন্সিপাল এই কথা শোনার পর ওরা ভেঙে পড়ে, কি করবে বুঝতে পারে না। অবশেষে প্রিন্সিপাল নিজের মেয়েকে বাঁচানোর জন্য বলে ওঠে, প্লিজ তোমরা আমাদের সাথে এমন করো না। আমি তোমাদের কথাই রাজি, আমি সব ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। তবুও তোমরা আমার মেয়ের দিকে নজর দিও না। কথাটা বলে তানভীর ও সিদ্দিক বের হয়ে যায় কেবিন থেকে। বাইরে গিয়ে চোখ যায় ইরার দিকে। ইরাকে দেখে মুচকে একটা হাসি দিয়ে ইরার কাছে গিয়ে বলে ওঠে। কথাটা বলে তানভীর সহ সকলে হেসে ওঠে। এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ইরা। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, জানোয়ার কোথাকার, নিজের মুখে লাগাম দিয়ে কথা বল, নয়তো তোর দাঁত ভেঙে তোর হাতে ধরিয়ে দিব। ইরার মুখে এরকম কথা শুনে মুহূর্তের মধ্যেই সবার হাসি থেমে যায়। সকালে হাসি থামিয়ে সিদ্দিক সামনে এসে বলে ওঠে, তোকে যদি সুমন ভাই পছন্দ না করতো তাহলে তোকে আমাদেরকে জানোয়ার বলার কারণে সবার সামনে প্রকাশ রেপ করে ভার্সিটির মাঠে ফেলে যেতাম। তোর কপাল ভালো, আমাদের ভালো লাগার আগেই তোকে সুমন ভাই পছন্দ করে। কথাটা বলে সবাই সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। মুহূর্তের মধ্যেই পুরো ভার্সিটি নিস্তব্ধ হয়ে যায়। নীরবতা এসে যায়, কেউ কোনো কথা বলে না, চুপচাপ সবাই দাঁড়িয়ে আছে। মানিক সেখান থেকে চলে যায় ভার্সিটির মাঠে, সবার সামনে বসে পড়ে, যে যার মতো আড্ডা দিতে থাকে। কিন্তু ভার্সিটিতে আর কোনো ক্লাস হবে না। ভার্সিটির পরিবেশ নষ্ট হয়ে যাবার কারণে প্রিন্সিপাল ভার্সিটির ছুটি দিয়ে দিয়েছে, যে কারণে যে যার মতো আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি থেকে বের হবার সময় চোখে চোখ পড়ে মানিকের। মানিক তখন ইরাকে বলে ওঠে, এই যে মিসির, তুমি কিন্তু দেখতে পরীদের থেকেও অনেক সুন্দর। তোমার সাথে পরীদের তুলনা করা যায় না। তোমাকে সৃষ্টি করতে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। তাই আমি ভেবেছি আমারই মনের গহীনে জায়গা দেব আপনাকে। তৈরি থাকেন, কালকে সকলের সামনে প্রপোজ করব তোমাকে। কথাটা বলে চলে যায় মানিক। এরা মুচকে এসে সেখান থেকে চলে যায়। ভার্সিটি বন্ধ হয়ে যায় দেখতে দেখতে। সময়টা পার হতে থাকে। রাত সবে মাত্র 10টা বাজে। ছাদের ওপর বসে আকাশ দেখছে। এমন সময় পেছন থেকে জামিল এসে বলে ওঠে, খোঁজ খবর নেই, প্রয়োজনে শেষ করে দিব তাদেরকে। জামিল চলে যায়। রাত গভীর, রাতে পরিণত হয় হালকা মৃদু বাতাস। চাঁদের আকাশ দেখতে থাকে মানিক, সেখানে ঘুমিয়ে যায়। পরদিন সকালে মানিককে ডাকার জন্য তার বাবা কোটিপতি বিজনেসম্যান শামসুল সাহেব ছেলেকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে বাবা, আর কত ঘুমাবি? ওঠ, তোর তো ভার্সিটি আছে। বাবার কণ্ঠ শুনে ফ্রেশ হতে চলে যায় মানিক। খাবার টেবিলে মিসেস নদী বেগম বলে ওঠে, কিরে বাবা, তোর ভার্সিটির দিনগুলো কেমন যাচ্ছে? আর হ্যাঁ, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। তোর সাথে কেউ ঝামেলা করলে তুই তাকে ছাড়বি না। কারোর সাথে অন্যায় না করে ন্যায়ের পথে চলবি। খেয়ে দে, জামিলের সাথে ভার্সিটিতে যা। ঠিক আছে আম্মা। খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলে যায় মানিক। 6 কোটি মডেলের গাড়ি নিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করছে এক নতুন রূপে। ভার্সিটির সবার সাথে দেখে হা করে তাকিয়ে আছে। অন্যদিকে পুরো ভার্সিটি আজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ভার্সিটি গেটের ভেতর দিয়ে পরপর একটা দামি লাক্সারি গাড়ি প্রবেশ করে। সবাই সেদিক তাকিয়ে অপলকভাবে হা করে তাকিয়ে আছে। এক করে সারিবদ্ধভাবে ভার্সিটির মাঠের গাড়িগুলো এসে থামে। গাড়িগুলোর ভেতর থেকে সিনেমা স্টাইলে একজন বীর পুরুষ বের হয়। পরনে সুন্দর একটা সাধারণের কোট, সাদা প্যান্টে সাদা জুতা, রঙিন কালো চশমা, চুলগুলো বেশ স্টাইল করা, বেশ দামি একটা ঘড়ি। হিরোদের মাঠের ভেতর বের হয়ে একটি মাঠের ভিতরে সবাই তাকিয়ে আছে। ছেলেটার হাতে একটা গোলাপ ফুলের তোড়া। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটা মেয়ের দিকে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। সবাই এক সুন্দর সিনেমার শুটিং যেন হয় ঠিক তেমনভাবে সবাই তাকিয়ে আছে। এরা চুপচাপ গিয়ে নিজের হাঁটু ভাঁজ করে ফেলে। তোরা সামনে এগিয়ে দিয়ে মাথা উঁচু করে বলে, আই লাভ ইউ ইরা। তোমার রূপ নয়তো তোমার সৌন্দর্য আমি ভালোবেসেছি। তোমার সহনশীলতাকে, বৃষ্টি ভেজা সেই মায়াবতী পুরেটাকে প্রথম দেখায় তোমাকে ভালো লেগে গেছে। সেখান থেকেই মনের ভেতর একটু একটু ভাবনাতে সৃষ্টি হয়েছে একটা ভালোবাসার বিরাট পাহাড়। তোমাকে ভালোবেসে সুখে রাখবো। সুখের ভিতর কমতে হবে না, কিন্তু দুঃখ কোনো দিন অনুভব করতে দিব না। তুমি কি সঙ্গ দিবে আমার? কি আমার সঙ্গী? আমি তোমায় ভালোবাসি ইরা। উইল ইউ ম্যারি মি? ইরা মুচকি এসে তখনই ফুলের তোড়ায় হাত দিতে যাবে, তখনই হঠাৎ করে
তানভীর এসে পেছন থেকে লাথি মেরে মানিককে লাথি খাওয়ার সাথে সাথে খানিকটা দূরে গিয়ে পড়ে। মানিক পেছন ঘুরে তাকাতেই দেখতে পায় তানভীর ও তার দলবল দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় মানিক, তাদেরকে বলে ওঠে। কথা বলে যখনই আবার মারতে যাবে মানিককে, তখনই মানিক উঠে দাঁড়িয়ে পড়ে, বেশ কয়েকটা লাথি মারে তানভীরকে। তানভীর লাথি খেয়ে সিনেমা স্টাইলের মতো দূরে গিয়ে ছিটকে পড়ে। সাথে সাথে সেখানকার ধুলোবালিগুলো উড়ে বাতাসের সাথে মিশতে থাকে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা সিদ্দিক বলে ওঠে, তোর এত বড় কলিজা, তুই আমাদের দলের ছেলেদের গায়ে হাত দিয়েছে। সুমন ভাই জানলে তো তোর শুধু চোখ দুটো নয়, তোকে পুরো ল্যাংটা করে ছাড়বে। কথাগুলো শুনেই মানিক এবার উচ্চ স্বরে হাসতে থাকে। হাসিতে ভয়ঙ্কর কিছু দেখা যাচ্ছে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। মানিক বলে ওঠে, ছোট থেকেই আমার একটা স্বভাব খারাপ, সেটা হলো কেউ যদি আমাকে বিনা দোষে মারে বা আমার কোনো দেখা জিনিস এ যে চোখ তুলে তাকায়, তাহলে আমি সেটা সহ্য করি না, বরং শেষ করে দেই। কথাটা বলার সাথে সাথে মানিক সিদ্দিকের বুক বরাবর লাথি মারে। সাথে সাথে লাথি খেয়ে সিদ্দিক বেশ খানিকটা উপরে গিয়ে পড়ে। তানভীর সাথে সাথে মারপিট শুরু হয়ে যায়। পরপর আরও বেশ কয়েকটা গাড়ি ভার্সিটির ভেতর প্রবেশ করে। সেখানে এক রণক্ষেত্র তোলপাড় মারামারিতে মেতে ওঠে ভার্সিটির মাঠ। মানিক নিজেও মার খাচ্ছে, আবার তানভীর ও সিদ্দিক এবং তার দলবলকে মেরে মাটিতে ফেলে রেখেছে। সবাই ব্যথায় কাতরাচ্ছে। এই দৃশ্যটা ভার্সিটির মাঠে উপস্থিত থাকায় সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষার্থীরা দেখছে। সিদ্দিক ও তানভীরকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। হঠাৎ করে এক পর্যায়ে ভার্সিটির মাঠে রেড কালারের একটা গাড়ি প্রবেশ করে। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে সুমন। সুমনকে হিরোদের স্টাইলে ভার্সিটির মাঠে গাড়ি থেকে নামতে দেখে সবাই ভয়ে পিছিয়ে যায় কয়েক হাত দূরে। সুমনকে দেখে তানভীর ও সিদ্দিক উঠে দাঁড়ায় এবং বলে ওঠে। কথাটা শুনে চুপচাপ সুমন দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ভার্সিটির মাঠ নিস্তব্ধ। সুমন বলে ওঠে, আমি সবখানে সব জায়গায় পাওয়ার দেখাই না, সুযোগের সদ্ব্যবহার করে চলাটাকে বুদ্ধিমানের কাজ বলা হয়। আর বে চুপ, তুই যদি তোর চোখ দুটো ইরার দিকে তাকিয়েছে তো তোর চোখ দুটো উপড়ে ফেলবো। এমন সময় সেখানে হঠাৎ করে কিছু পুলিশ ও প্রিন্সিপাল স্যার এসে উপস্থিত হয়। প্রিন্সিপাল স্যার বলে ওঠে, ইন্সপেক্টর, এ হচ্ছে সেই দুই আসামি যারা আমাকে আমার অফিসের কক্ষে হুমকি দিয়েছিল। এই কলেজের অবৈধ ব্যবসা করতে না দিলে তারা আমার মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেলবে। এদেরকে এখন গ্রেপ্তার করুন। পুলিশ আর সেখানে কথা না বলে সাথে সাথে তানভীর ও সিদ্দিককে গ্রেপ্তার করে তাদের লোকজনকে। এটা দেখে তানভীর বলে ওঠে। কথাটা বলে চলে যায় পুলিশের সাথে তানভীর ও সিদ্দিক। একটা হাসি দেয় আর সেখানে কোনো কথা না বলে নিজের গাড়ি করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যায়। ভার্সিটি থমকে আছে। প্রিন্সিপাল বলে ওঠে, মানিক, তুমি খুব সুন্দর কাজ করেছো। আজ এই কাজে সুন্দর একটা পরিবেশের জন্য প্রাউড ফিল করি। প্রিন্সিপাল চলে যায়। মানিক ফুলের তোড়াটা হাতে নিয়ে এগিয়ে দেয় ইরার দিকে। ইরা ফুলের তোড়াটা হাতে নেয় আর বলে, কি প্রয়োজন ছিল ওদের সাথে ঝামেলা করার? যদি তোমার কিছু হয়ে যেত? চেহারার দিকে তাকালে আমাকে কেউ হারাতে পারবে না। তোমাকে পেতে যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার দিতে হয়, তবুও আমি তোমাকে পেতে রাজি। তারপর তাদের কথোপকথন শুরু হয়। সুন্দর একটা সম্পর্ক হতে থাকে। কলেজের পরিবেশ নষ্ট হওয়ার কারণে কলেজ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে। যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যা 7টা বাজে। ফোনে কথা বলছে মানিক ও ইরা। কথোপকথন শেষ করে রাতের খাবার খেয়ে টিভিতে পত্রিকা শোনার পর জন্য বসেছে। এরপর বাবা মা ইরা। এমন সময় হঠাৎ করে বাইরে গাড়ির শব্দ পাওয়া যায়। কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দিতেই চমকে যায় ইরা, কেননা দরজার বাইরে দাঁড়িয়ে আছে সুমন ও তানভীর। সিদ্দিক। সুমন জেল থেকে বের করে এসেছে তানভীর ও সিদ্দিককে। সুমন কোনো কথা ছাড়াই ইরার বাবা মার সামনে বসে পড়ে। ইরা দেখে বলে ওঠে, তোরা আমার বাড়িতে কি করছিস? তোদের পারমিশন দিল কে আমার বাড়িতে আসার? এত রেগে যেও না ইরা, তোমার সাথে আমার কিছু কথা আছে, মন দিয়ে শোনো। কথাগুলো শুধু আমি তোমাকেই বলতে চাই, একান্তভাবে। আমার এই কথাগুলো শুনে হয়তো তোমার জীবন পাল্টে যেতে পারে। মানুষকে ভালোবাসার আগে সত্যিটা জেনে রাখা ভালো। সুমনের মুখে এই কথা শোনার সাথে সাথেই ইরা চমকে যায়। এরপর ইরা আর সুমন ছাদে যায়। সুমন বলে ওঠে, তুমি কি জানো তোমার ভাইয়ের মৃত্যুর আসল ঘটনা? কথাটা শুনে চমকে যায় ইরা। ইরা বলে ওঠে, কি বলতে চাও তুমি সরাসরি বলো। ঢাকা কথা আমার শুনতে ভালো লাগে না। তোমার ভাইয়ের মৃত্যুর খুনি হলো শামসুল সাহেব, মানে ওই মানিকের বাবা। সেদিন শামসুল সাহেবের গাড়িতে চাপা পড়ে তোমার ভাইয়ের জীবন গেছে, আর তুমি সে ছেলেকে ভালোবাসতে যাচ্ছ। এই কথা শুনে ইরা অবাক হয়ে যায়। সুমন বলে ওঠে, সেদিন হয়তো চাইলে মানে বাঁচাতে পারত তোমার ভাইকে শামসুল সাহেব, কিন্তু সেদিন তিনি সেখান থেকে পালিয়ে যান। পারলে নিজের ভাইয়ের খুনের
প্রতিশোধ নিও। কথাটা বলে চলে যায় সুমন। ইরা কথা শুনে রেগে যায়, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। সে বুঝতে পারে না কি করবে। ছাদের উপর পায়চারি করতে থাকে। তার ভাইয়ের মৃত্যুর পর থেকে তার বাবা মা অসুস্থ হয়ে পড়েছে। মনে মনে বলে ওঠে, এতদিন আমি যেটা মনে মনে খুঁজে বের হয়ে চাইছিলাম সেটা আজকে আমি হাতের কাছে পেয়েছি। হাতের কাছে পেয়েও আমার ভাইয়ের খুনিদেরকে শাস্তি না দিয়ে কি করে আমি বসে থাকতে পারি? খেলা তো এখন শুরু। বলেই ইরা সাথে দাঁড়িয়ে যায়। রাতের আকাশের তারা দেখতে থাকে। এমন সময় ফোনটা হাতে বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখতে পায় মানিক ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই মানিক বলে ওঠে, ইরা, কালকে আমার ভাবনা তোমাদের বাড়িতে আসতেছে আমাদের বিয়ের কথা বলতে। এই কথা শুনে একটা মুচকি হাসি দেয় ইরা। মুচকি হেসে বলে ওঠে, ঠিক আছে, আসতে দাও, তারপর না হয় আসল খেলাটা খেলা হবে। তারপর আরও কিছু আজাইরা গল্প করে দুইজন ফোন কেটে দিয়ে ঘুমিয়ে যায়। সকাল হয়েছে আজকে। তারা ভার্সিটিতে যাবে না। লিমা আর লিসা সকাল সকাল ইরার বাড়িতে চলে এসেছে। সকাল 10টা বাজে। বাড়ি থেকে রওনা দিয়েছে শামসুল সাহেবের নদী বেগম। মানিক ইরাদের বাড়ির উদ্দেশ্যে। সুন্দর করে আয়োজন করা হয়েছে ইরার বাড়িতে। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় লিসা। ভেতরে প্রবেশ করে মানিক ও তার পুরো পরিবার। তারপর তাদেরকে বসতে দেয়। এক এক করে সবার সাথে পরিচয় হতে থাকে মানিকের পরিবার। ইরার বাবা মা সাথে কথা বলে পরিচয় হয়। এরপর নদী বেগম বলে ওঠে, কি ব্যাপার, যাকে দেখতে এলাম সে কোথায়? তারপর তাদের কথোপকথন। আন্টি একটু অপেক্ষা করুন, লিমা আনতে গেছে ওকে, এখনই চলে আসবে। তারপর তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে সিঁড়ির দিকে তাকাতেই সবাই চমকে যায়। কেননা ইরা সিগারেটের ধোঁয়া টেনে উড়িয়ে দেয় বাতাসের সাথে। এটা দেখে সবাই উঠে দাঁড়ায়। ইরা কোনো কথা ছাড়াই সবাই বসে পড়ে। মানিক বলে ওঠে, ইরা, এটা কি হচ্ছে? তুমি সিগারেট খাচ্ছ? কেন, তুই এটা আজ নতুন করে দেখছিস? ইরা, চুপ, কোনো কথা হবে না। শামসুল সাহেব এটা দেখে বলে ওঠেন, এই মেয়ে কিছুতেই আমার বাড়ির বউ হয়ে যেতে পারবে না। আবে, আমি কি তোর বাড়ির বৌমা হওয়ার জন্য বসে আছি? তোর ছেলের মতো কত ছেলে আমার পেছনে লাইন মারে, তা তুই জানিস? ইরা, ঠিক করে কথা বলো। উনি আমার বাবা হয়। চুপ, তোদের মতো রাস্তার ফ্যামিলিতে আমি বিয়ে করব? তোর ভাবি কি করে? টাকা থাকলে আমার মতো ইরাকে কিনতে পাওয়া যায় না। তোদের চেয়ে তো রাস্তার কুকুরগুলো ভালো আছে। এখানে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না, মানে চলো। কাজটা তুমি ভালো করলে না ইরা। ইরা সিগারেটের ধোঁয়া টেনে উড়িয়ে দেয় তাদের দিকে। কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। মানিক তার পুরো পরিবার অপমানিত হয়। অন্যদিকে আমাদের আড্ডাখানায় বসে একের পর এক মদ খেয়ে চলেছে মানিক। জামিল বাধা দেওয়ার সত্ত্বেও শুনছে না। আজ কারো বারণ। মদের নেশায় এরা দেওয়ার অপমান রাত কেটে যায়। মানে কি, পরের দিন সকালে ভার্সিটি গেটের সামনে হইচই পড়ে যায়। এক অর্ধলঙ্গ নগ্ন অবস্থায় একটি মেয়ের মৃত লাশ কলেজের গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। ক্ষত বিক্ষত করেছে, লাশটাকে ঝুলিয়ে রেখেছে। পুলিশ সাথে তদন্ত করেছে। ভালো করে চেনা যায় না। প্রিন্সিপাল সাহেব মেয়েটার দিকে তাকাতেই কলিজা কেঁপে ওঠে। কারণ এটা তো প্রিন্সিপাল সাহেবের মেয়ে মিম। গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আজকে মৃতদেহ মিলে গেল কলেজের গেটের সামনে। প্রিন্সিপাল সাহেব সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে। খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চতুর্পাশে। সাংবাদিকদের, সেনাবাহিনী, পুলিশ তদন্ত করছে। এমন সময় রায়হান মানিককে ফোন দেয়। ফোন রিসিভ করতেই রায়হান বলে, হ্যালো মানিক, তুই কোথায়? দ্রুত চলে আয়। কেউ বা কারা প্রিন্সিপাল স্যারের মেয়েকে মেরে কলেজের গেটের সামনে ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে দ্রুত চলে আসে। এসে নিজের চোখে এমন ভয়াবহ দৃশ্য দেখে অবাক হয়ে যায়। পুলিশ লাশটিকে তদন্ত করার জন্য নিয়ে যায়। প্রিন্সিপাল স্যারের কেবিনের বাইরে সবাই শোকাহতভাবে দাঁড়িয়ে আছে। মানিক ভেতরে প্রবেশ করে প্রিন্সিপাল সাহেব প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। মানিক বলে ওঠে, স্যার, কি হয়েছে এখানে? আপনার মেয়েকে কে মেরেছে? আপনার সন্দেহ কাকে হয়? প্রিন্সিপাল ভাঙা হৃদয় নিয়ে বলে ওঠে মানিকের উদ্দেশ্যে, এটা একমাত্র সুমন ভাই, তানবীর ও সিদ্দিক করতে পারে। কেননা আমাকে হুমকি দিয়েছিল, আর তাদের কথা না শুনতে আজকে আমার মেয়েটার জীবনটা অকালে তারা কেড়ে নিলেও এর জন্য শুধু আমিই দায়ী। স্যার, আপনি টেনশন করবেন না। এই পৃথিবীতে আইন বলতে কিছু নেই। আইন তাদেরকে ধরবে ঠিকই, কিন্তু এখন জেলে ঢুকলে কিছুক্ষণের ভেতরে বের হয়ে আসবে। তাই তাদেরকে আমরা শাস্তি দেব, যোগ্য জবাব দেব তাদেরকে। মৃত্যুর বদলে মৃত্যু তাদের নিশ্চিত। কথাটা বলে চলে যায় মানিক।
সেখান থেকে। ভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছুদিনের জন্য। নীরবতায় বিরাজ করছে। সময়টা পার হতে থাকে। আনন্দে উল্লাসে মেতে উঠেছে সুমন ও তার ভাই তানভীর সিদ্দিক। পুরো শহর আতঙ্ক ছড়াচ্ছে। সময়টা পার হতে থাকে। রাত 10টা। নাইট ক্লাব থেকে বের হচ্ছে তানভীর ও সিদ্দিক। গাড়ি করে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করেই ইতিমধ্যে কালো পোশাকে নিজেকে আবৃত করে নেওয়া, মাথায় হুড়ি পড়া, চেনা যাচ্ছে না। সামনে গাড়ির ওপরে শুয়ে আছে, গাড়ির হর্ন বাজাই আছে, কিন্তু ওপাশের ব্যক্তিটার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এটা দেখে তনয় নামের একটা ছেলে মানুষটার সামনে গিয়ে পায়ে হাত দেওয়ার সাথে সাথেই হঠাৎ করে শরীর থেকে মাথাটা এক ঝোপঝামের মধ্যে গিয়ে ছিটকে পড়ে। মৃতদেহ পিচঢালা রাস্তার ওপর ছটপট করতে থাকে। এই দৃশ্য দেখে চমকে যায় গাড়ির ভিতর থাকা তানভীর ও সিদ্দিক। কলিজার নাড়া দিয়ে ওঠে। তারা ভয়ে গাড়ি পেছাতে গেলে পেছনে আরও 2-3টা গাড়ি তাদেরকে ঘিরে ধরে। ভয়ে তাদের কলিজা কাঁপতে শুরু করেছে। আগন্তুকটা গাড়ির ওপর থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। অপর পাশে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির ভেতর থেকে বের করে আনে, রাস্তার মাঝে দাঁড় করায়। তানভীর বলে ওঠে, মারবো বলে তোদের রাস্তার কি আছে? প্রিন্সিপাল সাহেবের মেয়ের সাথে অনেক মজা করেছিস রাতে। এখন তোদের মৃত্যু নিয়ে রক্ত দিয়ে খেলবো। এখন রক্তের হোলি। তানভীর কিছু বলতে যাবে তার আগেই গলায় এফোর ওফোর আগন্তুকটা একটা ছুরি ভেদ করে ফেলে। চাপ দেওয়ার সাথে সাথে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে দূরে কোথাও পড়ে। এরপর কোরাল দিয়ে সেখানে লাশটাকে ক্ষতবিক্ষত করে ফেলে। এই দৃশ্য দেখে সিদ্দিক সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তার চোখ দুটো উপড়ে ফেলে। লজ্জাস্থান কেটে তার হাতে ধরিয়ে দেয়। এরপর গরু যেভাবে জবাই করে ঠিক সেইভাবেই বড় একটা ধারালো ছুরি তার গলার ওপর চালিয়ে দেয়। তারপর রাস্তার মাঝে তাদের 3টা লাশটাকে সুন্দর করে সাজিয়ে সেখান থেকে চলে যায় আগন্তুক সহ তার দলবল। সকালের ব্রেকিং নিউজের একটা হেডলাইন দেখাচ্ছে, এরপর ভয়ঙ্কর মৃত্যু দেখে সবার কলিজার নাড়া দিয়ে উঠেছে। সুমন ভেঙে পড়েছে। কি করবে বুঝতে পারে না। নিজের ডান হাত এইভাবে হারিয়ে ফেলবে বুঝতে পারেনি। পুরো সুমনকে দুপুরে মুচকে ভেঙে ফেলেছে। কেন? পুরো শহরকে কন্ট্রোল করতো এরা দুইজন, আর তাদেরকেই মেরে ফেলেছে। সুমন বুঝতে পারে না কার কাজ এটা। চারিদিকে লোক লাগিয়ে দিয়েছে। এই খবরটা প্রিন্সিপাল সাহেবের কাছে সাথে সাথে আনন্দে আজকে ভার্সিটি একটা খাবারের আয়োজন করেছে। পার্টি দেওয়া হয়েছে তার মৃত্যুতে। অন্যদিকে সুমন তার লোকেদের মাধ্যমে জানতে পারে এই কাজটা করেছে তার বড় শত্রু মানিক। সুমন এটা শুনে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, খেলা যখন শুরু হয়েছে তাহলে খেলতে তো এবার হবেই। ফাঁকা মাঠে গোল দেওয়ার থেকে লাশ পেলে গোল দেওয়ার মজাই আলাদা। তোর ভালোবাসায় তোকে পৃথিবীর থেকে সরিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। সবাই আনন্দে মেতে উঠেছে পার্টিতে। উপস্থিত ইরাও আছে, সেও আনন্দ করছে। কথা হয়নি এখনো পর্যন্ত সেদিনের পর থেকে মানিক আর ইরার। এখন যেন দুইজন একে অপরের শত্রু হয়ে গিয়েছে। পরপর একটা বাড়ির সামনে বেশ কয়েকটা গাড়ি থামে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর থাকা মানুষগুলো সুমনকে দেখে চমকে যায় আর বলে ওঠে, আসতেই হলো সুলতান সাহেব, কারণ না আসলে খেলার ময়দানে আমি জিততে পারবো না। কাউকে খুন করতে হলে কাউকে বাড়িতে আসতে আমাকে পারমিশন নিতে হয় না তোদের। কথাটা বলার সাথে সাথে সুলতান সাহেব ও মুন্নি বেগমের গলা কেটে সেখানে মেরে ফেলে সুমন। এরপর একটা মেয়ের মাধ্যমে ফোন করে মানিককে। ফোন রিসিভ করতেই মেয়েটি বলে ওঠে, মালিক, আমি ইরা ম্যামের বাড়ির কাজের মেয়ে বলছি। কেউ বা কারা ম্যামের বাবা মাকে মেরে ফেলে গেছে। আমি ওনাকে কলে পাচ্ছি না, আপনি একটু আসুন প্লিজ। মানে কথাটা শোনার সাথে ভার্সিটি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে এই দৃশ্য। নিজের মাথায় রক্ত চেপে যায়। তাদেরকে ছুরি বের করে এটা কেউ ভিডিও করে নেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। মানে পুলিশকে ফোন করে। এরপর রায়হানকে ফোন করে। রায়হান সব ঘটনা শুনে ইরাকে সবটা জানায়। এই ঘটনা শুনে সেখানে চলে আসে। ওদিন তদন্ত করে। ইরা ভেঙে পড়েছে। মানিক তাকে সান্ত্বনা দিচ্ছে। সবাই চলে গেছে যে যার মতো। পুরো বাড়িতে একাই আছে লিসা, লিমা। মানিক থাকতে চেয়েছিল, সে কাউকে থাকতে দেয়নি। বাড়ির ভেতর প্রবেশ করে সুমন ও তার দলবল। বাড়ির ভেতরে প্রবেশ করতে ইরা তাদের দেখতে পায়। সুমন বলে ওঠে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কথাটা বলে একটা ভিডিওর সামনে এগিয়ে দেয়। ভিডিওটা দেখে ইরা চমকে যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মানিক তার বাবা মাকে হত্যা করেছে। ইরা বলে ওঠে, তার মানে মানিক আমার বাবা মাকে খুন করেছে? ও একটা খুনি। সেদিন তুমি তার বাবা মাকে অপমান করেছিলে, আর সে তোমার বাবা মাকে খুন করে প্রতিশোধ নিয়েছে। এখন তুমি কি করবে ভেবে দেখো। সে আমারও শত্রু, তোমারও শত্রু। শত্রুকে মারতে হলে আমাকে আর তোমাকে বন্ধুত্ব করতে হবে। ইরা ভাবতে থাকে সুমন ঠিক বলেছে। সে সুমনের সাথে হাত মিলায়। ইরা বলে ওঠে, এখন কি করব? তুমি মালিকের সাথে সম্পর্ক তৈরি করো, তার সাথে ঘনিষ্ঠ হও। ও সুযোগ বুড়ে তার পুরো পরিবারকে শেষ করে দেব। তুমি মালিকের কাছে ক্ষমা চেয়ে নাও,
তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করো, তারপর খেলা জমবে তাদের সাথে। তারপর সুমন সেখান থেকে চলে যায়। পরদিন ভার্সিটিতে মানিকের সাথে ইরার দেখা হয়। ইরা দৌড়ে গিয়ে মানিককে জড়িয়ে ধরে আর বলে ওঠে, মানিক, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি। সেদিন যে আমার কি হয়ে গেছিল তাই আমি তোমার সাথে দুর্ব্যবহার করি। আমি তোমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ব্যবহারের জন্য আমার বাবা মা অনেক অপমানিত হয়েছে। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়েও তারা ক্ষমা করলে তবে তোমাকে মেনে নেব। ঠিক আছে, তাই করব। তারপর মানিক আর ইরা চলে যায় তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে। সেখানে ইরাও তার বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চায়, তারাও ক্ষমা করে দেয়। এই খুশিতে শামসুর সাহেব একটা পার্টি রেখেছে। সন্ধ্যাবেলায় দেখতে দেখতে সময় পার হয়ে যায়। সবাই পার্টিতে উপস্থিত আছে। এখনো পার্টিতে 2 জন উপস্থিত নেই, যাদের উদ্দেশ্যে এই পার্টি। এটা দেখে সুজন বলে ওঠে, কি ব্যাপার, যাদের উদ্দেশ্য আজকে এখানে পার্টি তারা কোথায়? তাদেরকে তো দেখতেছি না। সুজন সাহেবের কথাটা বলার সাথে সাথে সেখানে উপস্থিত হয় মানিক ও ইরা। তাদেরকে দেখে সবাই অবাক। তারা চলে আসে একটা কেকের কাছে। এরপর শামসুর সাহেব বলে ওঠে, আমার ছেলে এবং আমার হবু বৌমা আমার ছেলের বিয়ে ঠিক করেছে এই মেয়ের সাথে আগামী 24 তারিখে। সবার দাওয়াত থাকবে। এরপর সেখানে কেক কাটা হবে। পার্টিতে অনেক আনন্দ করা হয়। পার্টি থেকে যখন ইরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল মানিকের সাথে, তখনই পেছন থেকে সুজন বলে ওঠে, এরকম একটা বাজারে সস্তা মেয়ের জন্য শামসুল সাহেবের ছেলে মানিক কিনা পাগল হয়ে গেছে। আজব তামাশা। কথাটা শুনে থমকে যায়। সেখানে পেছন ঘুরে তাকায় মানিক। দৌড়ে এসে বুক বরাবর লাথি মারে সুজনের। সুজন সেখানে পড়ে যায়। মানিক বলে ওঠে, তোর সাহস কি করে হলো আমার ভালোবাসাকে সস্তা বলার? মানিক, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। আব্বে চুপ, বেশি কথা বলে এখানে তোর জীবনের সমাপ্ত ঘটিয়ে দিব। এরপর সেখান থেকে ইরা চলে যায়। মানিক যখন তার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসছিল তখন পেছন থেকে ইরা বলে ওঠে, তোমার পার্টিতে গিয়ে আমি অপমান হয়েছি। কালকে যেন ওর একটা দুঃসংবাদ শুনতে পাই। কথাটা বলে বাড়ির ভিতর চলে যায় ইরা। পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে সুজন সাহেবের বাড়ির ভেতর। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সুজন। সুজন সাহেবের কোনো কথা ওঠার আগেই সোজা বুক বরাবর লাথি মারে মানিক। এরপর কোনো কথা ছাড়াই নিজের প্যান্টের চেন খুলে সাহেবের মুখের উপর প্রস্রাব করে দেয়। বলে ওঠে, নেক্সট টাইম আমার ভালোবাসাকে বাজারে সত্য বলার আগে 2 বার ভাববি। বলে চলে যায়। পেছন থেকে একটা পানির বোতল এগিয়ে দেয় জামেল। হাত ধুয়ে নেয় মানিক। সুজন ভীষণ রেগে যায়। প্রতিশোধ সে নেবে। রাত গভীর রাতে পরিণত হয়েছে। ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছে এক ভয়ঙ্কর মানুষ। মানুষটা বলে ওঠে, ইরা, সময় এসে গেছে, এখন আসল খেলা খেলতে হবে। ধ্বংস করে দিতে হবে এই পৃথিবীর মানচিত্র থেকে মানিক নামের কোনো আতঙ্ককে। প্রতিশোধ নিতে গিয়ে ভুলে যেও না, তোমার বাবা মার হত্যাকারী তোমার ভালোবাসার প্রিয় মানুষ, মানে ছলনা করে হলেও তাকে মারতে হবে। যার জন্য আমার পুরো পরিবারকে হারিয়েছি তার অস্তিত্ব আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তাকে বেঁচে থাকতে দেব না। তাদের 2 জনের কথোপকথনের মাঝখানে ফোন কেটে দেয়। তারপর ভাবতে থাকে কি করে ছলনা করে হলেও মেরে ফেল মানিকের পুরো পরিবারকে। ভাবতে থাকে, গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে। দিনটা এইভাবেই কেটে যায়। মদ জুয়া এসব নিয়ে দিন কাটছে মানিকের। আগে সেই মানিক নেই। মানিক পুরো নষ্ট হয়ে গিয়েছে। এমন একটা জিনিস যে অগোছল একটা জীবনকে গুছিয়ে দিতে পারে, সুন্দর একটা জীবন ধ্বংস করেও দিতে পারে। এর নামই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা জীবনটা মুহূর্তেই ভুলিয়ে দেয়, আর কিছু কিছু ভালোবাসা অস্তিত্বের ঠিকানার সন্ধান দেয়। শামসুল সাহেব রাস্তা দিয়ে অফিসের জন্য রওনা দিয়েছে। এমন সময় পথে কিছু অসহায় মানুষের সাথে দেখা হয়। সেখানে এক বৃদ্ধা মানুষ তার একটা যুবক ছেলের পিঠে নিয়ে রাস্তায় সাহায্য চায়। এমন সময় শামসুল সাহেবের গাড়ির সামনে এসে থামে 2 লোক। কিছু চায়। শামসুল সাহেব বলে ওঠে, চাই। লোকটির কথা শুনে চিন্তায় পড়ে যায়। শামসুল সাহেব মনে মনে বলে ওঠে, বাবার কাছে ছেলে যতই বোঝা হোক না কেন, তারপরেও সে নিজের সন্তান। হোসাইন, পুরো টাকার ব্যাগটা ওনার দিয়ে দাও। তারপর তারা সেখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়েছে। নাইট ক্লাবে বসে আছে 3 জন মানুষ। মানুষগুলোর কথোপকথনের মাঝখানে বলে ওঠে, কি মিস্টার সুজন সাহেব, হঠাৎ করে আমার সাথে হাত মেলাতে আসলেন? শত্রুকে মারতে হলে আর শত্রুর সাথে হাত মেলাতে হবে, এটাই বাস্তবতা। ও আমার মুখে মৈত্যা দিছে, ওর আমি মুখের আকৃতিটাই পাল্টে দেব। ভালো করেছেন। আমার সাথে হাত মিলিয়ে ওর মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হবে যে ও জানবে না ও কার হাতে মরেছে। ওর প্রিয়জনে ওকে মেরে ফেলবে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন তার ভালোবাসার ইরা, তাকে মারার জন্য আমার সাথে হাত মিলিয়েছে। এই সেমিস্টার আমি কি কারণে তাকে
মারবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার সাথে হাত মিলিয়েছেন, এটাই শুধু জেনে রাখুন। নিজের স্বার্থের জন্য কাউকে মেরে ফেলা যায়। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আমার একটা মেয়ে আছে যে আমার হয়ে কাজ করে, তার নাম লিজা। লিজাকে আমরা কল করে তাকে তোমার বাড়িতে ডেকে আনবো। তারপর সেখানে তার উপরে পেছন থেকে হামলা করব, এরপর তাকে ভয়ঙ্কর মৃত্যু দিব। ওকে। সব কিছু ঠিকঠাক হয়ে যায়, প্ল্যান মতো কাজ করতে থাকে সবই। মাত্র নাইট ক্লাব থেকে গাড়ি নিয়ে বের হচ্ছে মানিক ও তার দলবল। এমন সময় পকেটে থাকা তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই পাশ থেকে বলে ওঠে, হ্যালো, এই যে কি মালিক সাহেব বলছেন? আমি ইরা ম্যামের কাজের মেয়ে বলছি। কেউ বা কারা ম্যাডামকে তুলে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় আমি শুনতে পাই সুমন ভাই নামের কেউ একজন নাম ধরে ডাকছিল। কোথায় নিয়ে গেছে আমি জানি না, তবে হাইওয়ে রাস্তার দিকে নিয়ে গেছে, যেদিকে পাহাড়ি অঞ্চল। বলেই ফোনটা কেটে দেয়। কোনো কিছু বলার আর সুযোগ দেয় না। হ্যালো হ্যালো। বাড়ি যাওয়ার হলো না, রওনা দিতে হলো। রাস্তা দিয়ে হাই স্পিডে গাড়িগুলো, উল্টো ঘুরে রাস্তা সব পুলিশ স্পিডে গাড়ি চলছে। জমিল জিজ্ঞাসা করে, জামিল, ইরাকে সুমনের লোকজন কিডন্যাপ করেছে, ওকে বাঁচাতে যেতে হবে। জামিল আর কোনো কথা বলে না। বেশ কিছু মুহূর্ত অপেক্ষা করার পর গন্তব্যস্থলে পৌঁছায় মানিক ও তার দলবল। ওভার ব্রিজের ওপর হঠাৎ করে গাড়িগুলো থেমে যায়। সামনে থেকে দেখতে পায় আরও বেশ কিছু গাড়ি সেখানে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এটা থেকে গাড়ির ভেতর থেকে মেশিন গান নিয়ে বের হয় মানিক আর সুমন মুখোমুখি দাঁড়িয়ে আছে। মানিক বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোকে জীবন্ত পুঁতে ফেলবো। আমার কলিজা এরা কোথায় বল? এত বেশি লাফাও কেন মামুর বেটা? কেবল তো খেলা শুরু করলাম, এখন তো খেলা জমানি। তাতে তোর ইরাকে চাই? কথা কম, আমার ইরাকে চাই। হঠাৎ করেই গরম বুলেটের শব্দে আর বারুদের গন্ধে চারপাশটা মুখরিত হয়ে ওঠে। কেননা হঠাৎ করেই মাটিতে পড়ে যায় জামিলের নিথল দেহটা। তাকে দেখতে পায় পিছন দিকে কেউ একজন ভারী লোহা টুকরো নিয়ে আঘাত করার সাথে সাথেই পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসতে থাকে। মানিকের ঝাপসা দেখতে থাকে চারপাশ। পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে ইরা, যার মুখে রহস্যময় হাসি। এমন সময় কিছু বলতে যাবে তখনই হঠাৎ করে বুক বরাবর কেউ লাথি মারে। সাথে সাথে রাস্তার মাঝে পড়ে যায় মানিক। খুব কষ্ট করে উঠে বসে পড়ে। ভালো করে তাকিয়ে দেখতে পায় সামনে সুজন বন্দুক হাতে তাকিয়ে আছে। মানিক খুব কষ্ট করে বলে ওঠে, এরা, তুমি আমাকে আঘাত করলে, তোমার ভালোবাসাকে মানলে তুমি? কিসের ভালোবাসা? কার ভালোবাসা? তুই যার বাবা মাকে মেরে নির্মমভাবে হত্যা করেছিস তার কাছে ভালোবাসার ভিক্ষা করছিস? তোকে আর তোর পুরো পরিবারকে মারবো বলে এত সুন্দর একটা প্ল্যান বানালাম সুমন, আমি আর সুজন মিলে। সেখানে তোকে মারবো না তো কি জামাই আদর করবো? সেটা বলে সবাই হেসে ওঠে। আবারও মুখের ভিতর হকি স্টিক দিয়ে বাড়ি মারে সুজন আর বলে ওঠে, তুই সেদিন আমার মুখে মৈত্যা করে দিছিলি, আজকে তোকে এমন ভয়ানক মৃত্যু দিব যে তোর মৃত্যু দেখে তোর বাবা হার্ট স্ট্রোক করে মারা যাবে। তোরা সবাই মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেই তোদের কাউকে আমি ছাড়বো না। তোদের নির্মমভাবে আমি হত্যা করব। আর এরা, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারলি না। ইরা এটা শুনে পরপর দুইবার ছুরির আঘাত করে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় মানিকের আর বলে ওঠে, ভালো তো আমিও তোকে বাসতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আর ভালোবাসতে দিলি না, আমার সাথে ছলনা করলি। তোর পুরো পরিবার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। শত্রুর পরিবারকে কি করে আমি আপন করে নেই বলো? তোকে তো মরতেই হবে। কথাটা বলে আবারও ছুরি চালিয়ে দেয় পেটের মধ্যে। অন্য দিক দিয়ে মানিক তাকিয়ে আছে তার দলের ছেলেদের দিকে। এটা দেখে সুজন বলে ওঠে, ওদের দিকে তাকিয়ে লাভ নাই, কারণ ওদেরকে আমি কিনে নিয়েছি আর তোকে নির্মম মৃত্যু দেব। কথাটা বলে একটা হাত ভেঙে ফেলে। হকি স্টিক নিয়ে পরপর মাথায় বেশ কয়েকটা আঘাত করে। সাথে সাথে মাথাটা ফেটে যায়। মুখে অনেকগুলো লাঠি দিয়ে ঘুষি মারে। মুখটা ক্ষত বিক্ষত বিশ্রী আকৃতি ধারণ করেছে। সুমন সবটাই তাকিয়ে দেখছে। আধমরা হয়ে হাত পা ছড়াছড়ি করে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে মানিক। যখনই সুজন তার গলায় ছুরি চালাতে যাবে তখনই সুমন তাকে মানা দিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এখন আমার পালা। আমার তো প্রতিশোধ না বাকি আছে। কথা বলে চোখের নিচে গালের অংশে কিছু কেটে দেয়। পরপর কয়েকটা গুলি করে বুকের বাম পাশে। নিথর দেহটা হাত পা ছড়িয়ে পিছতলা রাস্তার ওপর শুয়ে থাকে। মানিক তার ডান হাত জামিল। এরপর গাড়ির
গুলো সেখান থেকে চলে যায় নিজ নিজ গন্তব্যের দিকে। গভীর রাতে ছেলে এখনো বাসায় ফিরছে না, টেনশন আছে শামসুল সাহেব, নদী বেগম। চারিদিকে পুলিশ পোস্ট পাঠিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য। রাত 2টা বাজে। এমন সময় খবর পেয়ে শামসুল সাহেব ও নদী বেগম ছেলেকে নিয়ে আসে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা দেওয়া যাবে না বলে রাতারাতি সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। সেখানে প্রায় কয়েকটা ইউনিটের ডাক্তার নিয়ে একটা এমার্জেন্সি বোর্ড হয়। চিকিৎসা চলতে থাকে, মানিকের সময় পার হতে থাকে। তারা 24 ঘন্টা পর অপারেশন সাকসেসফুল হয়। ডক্টর বাইরে এসে বলে, দেখুন ওনার শরীরে অনেক আঘাত ছিল, তার থেকেও মুখে বেশি, তাই ওনার মুখে কিছু আকৃতি চেঞ্জ করতে হয়েছে। আগে যেমন সুন্দর চেহারা ছিল এখন অনেকটাই দেখতে বিদঘুটে হয়ে গেছে। ক্ষতবিক্ষত চিহ্নের দাগ সরেনি, আজীবন থেকে যাবে। 24 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে পারে। কথাটা বলে চলে যায় ডাক্তার। সময় পার হতে থাকে কিন্তু জ্ঞান ফিরে না মানিকের। দেখতে দেখতে এইভাবেই 3টা মাস কেটে যায়। ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যের কারণে ধীরে ধীরে ব্যবসার লস হতে থাকে, ব্যবসার মান কমতে থাকে। এই 3 মাসে প্রায় রাস্তার ফকির হয়ে যায় শামসুল সাহেব। দেখতে দেখতে 6টা মাস কেটে যায়। হঠাৎ করে মিটমিট করে চোখ খুঁজছে মানিক। এটা দেখে খুশিতে আত্মহারা সবাই। শামসুল সাহেব বলে ওঠে, বাবা তোর জ্ঞান ফিরেছে? মানিক কোনো কথা বলে না। দেখতে দেখতে আরও 5 দিন কেটে যায়। মানিক বলে ওঠে, বাবা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার দেশে যাওয়ার ব্যবস্থা করো। ছেলের ভয়ানক চেহারা দেখে শামসুল সাহেব কিছুটা বলতে পারে না। সেই রাতের হেলিকপ্টার করে দেশে অবস্থান নেয়। তারা যে দেশে ফিরেছে কেউ জানে না। দেশে আসা 2 দিন হয়ে গিয়েছে। চারিদিকে খোঁজ খবর নিতে থাকে মানিক। তার বাবা মার কাছ থেকে অতীতের সমস্ত ঘটনা সে জানতে পারে। কী করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করেছে। জামিল এখন সুস্থ আছে। সেদিন গুলিটা তাকে ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল বলে সে প্রাণে বেঁচে গেছে। জামিল এসে বলে ওঠে। কথাটা শুনে মুচকি হাসি দেয়। বেরিয়ে যায় রাতের মিশনে। এরপর কি হয়েছে সবটাই তো আপনারা জানেন। এটাই ছিল অতীতের বর্তমান। পরের দিন সকালে পুরো শহর আতঙ্কে ছড়িয়ে পড়ে। সাংবাদিকের প্রতিবেদনে একটাই খবর দেখাচ্ছে, ইউনিভার্সিটির সামনে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে একটা মেয়েকে। মেয়েটির নগ্নদেহ ক্ষতবিক্ষত করে রাখা হয়েছে দুষ্কৃতারা। সাংবাদিকের খবর পেয়ে আতঙ্কে আত্মহারা সুমন। হঠাৎ করে তার দলের লোকের ওপর হামলা মেনে নিতে পারছে না সুমন। কে করেছে বুঝতে পারে না। ভাবতে থাকে হঠাৎ একদিন পার করে আগমন ঘটল তার বিনাশ করার জন্য। শহর থমকে আছে। ভার্সিটি ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রাঙামাটির কাছে একটি হোটেলে বেশ সুন্দর করে বিয়ের আয়োজন করছে সুমন ও ইরার। বিয়ে বাড়ির অনেকেই আমন্ত্রণ করা হয়েছে। বিয়ের কার্যক্রম শুরু হয়েছে। হঠাৎ করে সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে। সবাই সেদিকে তাকিয়ে আছে। হেলিকপ্টারের ভেতর থেকে মেশিন গান নিয়ে বের হয়ে আসে মানিক। কোনো কথা ছাড়াই মেশিন গান চালাতে থাকে। 10 মিনিটে পুরো সৌন্দর্যে ভরা হোটেলটা লাশের কারখানায় পরিণত করে দেয়। যাকে যেইভাবে পাচ্ছে তাকে চেকে এনে চিরতরে শেষ করে দিচ্ছে। পুরো পাগল হয়ে গিয়েছে। ইরা মানিকের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। দেখতে কি ভয়ঙ্কর। দাড়িগুলো বড় বড়, গোপ বড়, চুলগুলো অনেক বড়, চোখগুলো লাল রক্তে আবরণ ধারণ করেছে। মুখে প্রায় কয়েক জায়গায় কাটা দাগের চিহ্ন। শরীরটা ক্ষত বিক্ষত। যে কোনো মানুষ দেখলে এমনিতেই ভয় মারা যাবে। কলেজার পানি শুকিয়ে যায় ইরার। ভয়ে কিছু বলতে পারে না। মেশিন গানটা সুমনের মাথায় তাক করে। যখন একটি গুলি চাপ দিতে যাবে তখনই পেছন থেকে শুনতে পায়, এই মানিক, তুই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিস, কিন্তু এখন মৃত্যু তোকে আর ছাড়বে না। তুই ওদেরকে ছেড়ে দে, নয়তো তোর বাবা মাকে এখানেই শেষ করে দেব। পেছনে তাকিয়ে দেখতে পায় সুজন তার বাবা মাকে বন্দুক হাতে তাকিয়ে আছে। এটা দেখে সুমন হেসে ওঠে আর বলে ওঠে, আরে মানিক, তুই আর এই জন্মে আমাদেরকে মারতে পারলি না। পরের জন্মে না হয় আমাদেরকে মেনে নিস। তোর চোখের সামনে তোর ভালোবাসাকে নিজের করে নিলাম। ঠেকাতে পারলি না সুজন, আমি ইরাকে নিয়ে গেলাম, এদেরকে শেষ করে দিয়ে চলে আসবে। কথা বলে হেলিকপ্টার করে রওনা দেয় ইরা ও সুমন। তাকিয়ে আছে মানিক। সুজন কিছু বলতে যাবে এমন সময় মানিক হেসে দিয়ে বলে ওঠে, তোকে আর কষ্ট করে খুঁজতে যেতে হলো না। মৃত্যুর জন্য তুই নিজেই এলি আমার কাছে। কথাটা বলার সাথে সাথেই পেছন থেকে সুজনের মাথায় কেউ একজন বন্দুক ঠেকায়। সুজন ভয় পেয়ে যায়। দুজনের হাতে থাকে বন্দুক, মাটিতে পড়ে যায়। গুটি গুটি পায়ে এগিয়ে আসে মানিক। কোনো কথা ছাড়াই মুখের ভেতর থেকে জিহ্বাটা টেনে বের করে চোখের সামনে জিহ্বাটা কেটে ফেলে। এরপর মুখের ভেতর বন্দুকটা ঢুকিয়ে দিয়ে পরপর বেশ কয়েকটা গুলি করে। গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। কোনো কথা ছাড়াই মানিক হেলিকপ্টার নিয়ে চলে যায় সুমন ও ইরাকে ধরতে। চলে আসে একটা পাহাড়ের উপর, যেখানে সুমন ও তার ইরা দলবল দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারটা ল্যান্ড করে। হেলিকপ্টারের ভেতর থেকে মানিক বের হয়ে আসে। এটা দেখে সুমন বলে ওঠে, আমি জানতাম তুই ঠিকই বেঁচে ফিরবি আর আমাদেরকেও মারতে আসবি। সেটাই হলো। আর আজকে তোকে বেঁচে ফিরিয়ে দিব না। চতুর্দিকে আমার হাজার হাজার লোক
আর একটা বন্ধুকে 10টা বুলেট, বন্ধুকে 10 গুনলে তোর মৃত্যু নরম গরম হয়ে যাবে। মানিক এটা শুনে হাসতে থাকে আর বলে ওঠে, খেলা তো তখন জমবে যখন খেলা সমান সমান জমবে। পুরা দাঁড়িয়ে না থেকে শালাকে গুলি করে উড়িয়ে দিয়ে বুকটা যাত্রা করে দেয়। যখনই তার দলের ছেলেগুলো চারিদিক দিয়ে ঘিরে রেখে গুলি করতে যাবে মানিককে, তখনই তার লোকগুলো চিৎকার করছে আর মাটিতে লুটিয়ে পড়ছে। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে বুক নাড়া দিয়ে ওঠে সুমন ও ইরার। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় প্রায় 50টির বেশি হেলিকপ্টার আকাশে উঠছে এবং হেলিকপ্টারের ভেতর থেকে গরম বুলেট বের হচ্ছে। ক্ষতবিক্ষত করে দিয়েছে সুমনের দলের ছেলেগুলোকে। 10 মিনিটের মধ্যে পুরো মাঠ ফাঁকা। পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে 3 জন ব্যক্তি, সুমন, ইরা, মানিক। মানিক মেশিন গান হাতে নিয়ে তাক করে সুমনের দিকে। কোনো কথা ছাড়াই সুমনের বুক বরাবর 3টে গুলি করে। সুমন মাটিতে পড়ে যায়। এবার পেছন থেকে জামিল একটা কুড়াল দেয়। সেই কুড়াল হাতে নিয়ে এক কোপে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। মাথাটা পাহাড়ের নিচে পড়ে যায়। নিতে তো ওটা সেখানেই লাফালাফি করতে করতে খাদের নিচে পড়ে যায়। ইদার চোখে চোখ রেখে বুকে বুক লাগিয়ে মানিক বলে ওঠে, আমার সাথে বিশ্বাসঘাতকতা আমি মেনে নিতে পারবো না। তুই যেহেতু আমার হবি না, তোকে অন্য কারো হতে দিব না। ইরা আর কোনো কিছু বলার সুযোগ পায়নি। পরপর ছুরির আঘাতে পেটের ভেতর থাকা সমস্ত কিছু বের হয়ে আসে বাইরে। গলার মাঝ বরাবর ছুরিটা গেঁথে দেয়। বুক বরাবর লাথি মারার সাথে সাথে পাহাড়ের ওপর থেকে নিথর দেহটা পড়ে যায় ইরার। হ্যাঁ, মানিক ইরাকে নিজের হাতেই শেষ করে দিয়েছে। ভালোবাসার জন্য জীবন নিতে পারলে ভালোবাসার জন্য জীবন দিতেও পারে। এই এক ভয়ঙ্কর ইতিহাস। ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে তোলে, আবার ভালোবাসাই মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। পূর্ণতার ভালোবাসা অপূর্ণতায় রয়ে গেল। শুধু মিথ্যের কিছু কথাই সুন্দর একটা ভালোবাসার সংসার গড়ে উঠতে গিয়েও উঠতে পারল না। অন্যের কথায় কান দিয়ে নিজের সুখের জীবন দুটো নষ্ট করে অসমতায় রয়ে গেল এক প্রকৃত ভালোবাসা। রক্তে রঞ্জিত হয়ে প্রেমের ইতিহাস তুলে ধরা হলো আজকের গল্পটা। গল্পটা এখানে শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে, ততক্ষণ অপেক্ষা করবেন। তবে নতুন গল্প দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।